বাংলা সাহিত্যের সাজেশন ক্লাস, যেটাতে হচ্ছে আমরা বিসিএস প্রিলিমিনারির জন্য আমাদের কোন বিষয়গুলো আসলে আমরা একটু প্রধানত ফোকাস করব, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা একটু দেখি যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন কি ধরনের চেঞ্জ হতে পারে, যে কারেন্টলি সামনে যে প্রিলিগুলো আসবে এটাতে কোশ্চেনের প্যাটার্ন কেমন চেঞ্জ হতে পারে, এটা যদি আমি বলি তাহলে আমি বলবো যে রেনেসার কবি ফররুক আহমদ এর গুরুত্ব বাড়বে। এটার গুরুত্ব আগে কম ছিল। কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন, আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী, আবু ইসাক, হেলাল হাফিজ। কারণ কি, হেলাল হাফিজ কিন্তু রিসেন্টলি মারা গিয়েছেন। সো এটা নিয়ে কিন্তু বেশ আলোচনায় এসেছে, পেপার পত্র পত্রিকাতেও এসেছে। এই কবি সাহিত্যিকগুলো হচ্ছে কবি সাহিত্যিকদের গুরুত্ব তুলনামূলকভাবে অনেক বেশি বাড়বে। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, এটা যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি ভাবি যে তাহলে হচ্ছে আমরা প্রস্তুতিটা কেমনে নিব। আমরা মোটামুটি জানি যে জেনারেল যে প্রিলিমিনারি যে প্রিপারেশন, সেখানে হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগে 5 নাম্বার এবং আধুনিক যুগে 15 নাম্বার থাকে। যদিও স্পেশাল বিসিএস এর জন্য বাংলা সাহিত্য পুরোটাতে আসলে জাস্ট 5 নাম্বার থাকে, প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ দুটা মিলে। কিন্তু জেনারেল বিসিএস যেগুলো, সেগুলো তো হচ্ছে আমাদের 20 নাম্বার থাকে। সো 20 নাম্বার এবং 5 নাম্বার, তো ওই অনুযায়ী আপনি যে পরীক্ষা দিবেন সেই অনুযায়ী আপনি গুরুত্ব অনুযায়ী সাজাবেন। আমি আপনাকে দুইটা মানে জিনিসই আমি আপনাকে বলে দিব। যেমন প্রাচীন এবং মধ্যযুগে এই টেবিলের বাম পাশের যে কলাম, সেইগুলো হচ্ছে আপনি প্রথমে কাভার করবেন। এখানে দেখেন প্রত্যেকটা মোটামুটি 3 স্টার আমি দিয়ে রেখেছি এবং আমি এর আগেও বলেছি যে আপনি কোনো কিছুই যদি না পড়েন তারপরও আপনাকে হচ্ছে অবক্ষয় যুগ, আরাকান রাজসভা এবং চর্যাপদ, এই তিনটা আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। কারণ রিটেনের ক্ষেত্রে কিন্তু এই তিনটার গুরুত্ব অনেক অনেক বেশি। আপনারা যদি রিটেনের কোশ্চেনগুলো খেয়াল করেন দেখবেন যে চর্যাপদ, অবক্ষয়, আরাকান রাজসভা এগুলো ঘুরে ফিরে রিটেনে যখন কোশ্চেন সেট করেন টিচাররা, তখন তাদের কিন্তু খুবই পছন্দের টপিক। সো এই জিনিসগুলো প্রথমে আপনি কাভার করবেন একদম চোখ বন্ধ করে, এবং এরপরে যদি আপনি সময় পান, যেহেতু এখন সময় সংক্ষিপ্ত, অনেকে হচ্ছে প্রিপারেশনে অনেক পিছিয়ে আছেন, বাট যারা হচ্ছে অলরেডি কাভার করছেন তারা যখন রিভিশন দিবেন তখন রিভিশনের ক্ষেত্রে এগুলো আগে কাভার করবেন। দেন হচ্ছে টেবিলের ডান পাশে যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে মোটামুটি আপনারা 1 স্টার ধরতে পারেন। কাশিরাম দাস, শাহ মোহাম্মদ সগীর, সৈয়দ সুলতান, কৃত্তিবাস, মুকুন্দরাম চক্রবর্তী, এগুলো হচ্ছে আপনারা তার পরের স্টেজে পড়বেন। এটা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগে। এরপরে যদি আমি বলি যে আমাদের ওরা 11 জন পিএসসি নির্ধারিত যে 11 জন কবি সাহিত্যিক আছেন, তাদের মধ্যে 3 স্টার অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ 11 জনের মধ্যে 3 জন হচ্ছে এখানে, বাদ বাকি যে 8 জন, এই 8 জন হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এই 3 জনের মধ্যে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র এবং কায়কোবাদ, এদের গুরুত্ব কিছুটা কম। এছাড়া বাদ বাকি এখানে যারা আছে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আপনি যদি আধুনিক যুগে কিছুই না পড়তে পারেন, তারপরে এই 8 জন কবি সাহিত্যিক যেন আপনার কখনোই মিস না হয়। এবং কোন কবি সাহিত্যিক থেকে আসলে কোন অংশগুলো পড়বেন, এটা আমি হচ্ছে ক্লাসের আবার একদম শেষ মানে টাইমে আমি আবার একটু আপনাদের রিক্যাপ করাই দিব, একটু মনে করাই দিব। এটা হচ্ছে ওরা 11 জন নিয়ে। দেন হচ্ছে এর পরের গুরুত্বপূর্ণ যদি আমি বলি, এইখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আহ, দুইটা যে কলাম আছে, এই দুইটা কলামের যে কবি সাহিত্যিক, এগুলোকে আপনারা 2 স্টার হিসেবে আপনারা কনসিডার করতে পারেন। এবং আপনি সিরিয়ালি হচ্ছে এই এই কবি সাহিত্যিকগুলো এরপর কভার করার চেষ্টা করবেন। এখানে অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেলাল হাফিজ পর্যন্ত আপনারা এগুলোকে আপনারা 2 স্টার হিসেবে মানে কনসিডার করবেন। অর্থাৎ হচ্ছে ওরা 11 জনের যেগুলোকে আমি 3 স্টার বললাম, সেগুলো কাভার করার পর আপনি সরাসরি 2 স্টারে চলে আসতে পারেন। এটা যখন আপনি কাভার করবেন, দেন হচ্ছে আপনি 1 স্টার, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি 1 স্টার। অর্থাৎ আপনার যখন ওগুলো কাভার হয়ে যাবে তারপর আপনি এগুলো পড়বেন বা এগুলো আপনি রিভিশন দিবেন। যেমন আবুল আবুল মনসুর আহমদ, আহমদ সফার, নির্মলেন্দু গুণ, বিভূতিভূষণ, বুদ্ধদেব বসু, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সেখান থেকে শুরু করে ছড়াকার কামিনী রায়, কুসুম কুমারী দাস পর্যন্ত। ঠিক আছে, এখানে মোটামুটি লিস্টে সবগুলো আছে। আপনারা এখান থেকে জাস্ট দেখে দেখে সেই অনুযায়ী হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন। সো এটা হচ্ছে আমরা একদম সবার লাস্ট স্টেজে হচ্ছে আমরা এই প্রিপারেশনটা নিব, বা সবার লাস্ট স্টেজে আমরা এটা পড়বো। দেন হচ্ছে আমাদের থাকে পত্রিকা, ছদ্মনাম, এই বিষয়গুলো। এখন সাহিত্য বিষয়ক কিছু পত্রিকা আছে, সাহিত্যিকদের ছদ্মনাম আছে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক আমাদের কিছু আমাদের সাহিত্যকর্ম আছে, বিভিন্ন সাহিত্যের চরিত্র আছে, উক্তি আছে কিছু গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো থেকে মাঝে মধ্যে কোশ্চেন হয়। আর একটা হচ্ছে উপজীব্য। রিসেন্ট বিসিএস যেগুলো আমরা দেখি, রিসেন্ট বিসিএস গুলোতে দেখা যায় যে এই প্যাটার্ন থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে গেছে। কিরকম, যে বলা হয় যে গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস নিচের কোনটা, 4টা অপশন দিলে এর মধ্যে নিচের কোনটা, অথবা আঞ্চলিক এবং বিশেষ জীবনধারার উপন্যাস নিচের কোনটা। সো এগুলোকে একটু আলাদা করে পড়তে হয়। আমি হচ্ছে আমি আমি আপনাদেরকে অলরেডি গুছিয়ে দিছি। কিভাবে গুছিয়ে দিছি দেখেন, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে 4টা স্পেসিফিক টপিক, যেমন গ্রামীণ পটভূমি, নগর পটভূমি, গ্রামীণ এবং নগর পটভূমি দুইটা মিলে যেটা আছে, আঞ্চলিক অথবা বিশেষ জীবনধারার উপন্যাস কোনগুলো আছে, মুক্তিযুদ্ধ বিষয় কোনগুলো আছে, ভাষা আন্দোলন ভিত্তিক কোনগুলো আছে,
এবং ওগুলোর ক্ষেত্রে উপন্যাস, কবিতা, নাটক সবগুলোকে আলাদা করে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে যে ক্র্যাশ কোর্সে যে পিডিএফ সেটাতে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে গুছিয়ে দিছি। এখন আমাদের লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালো করে পড়তে হবে। এই প্রিভিয়াস কোশ্চেনের গুরুত্ব আসলে অনেক বেশি, এবং প্রিভিয়াস কোশ্চেন বলতে আমি অলওয়েজ যখনই বলি প্রিভিয়াস কোশ্চেন, আপনি সবসময় মাথায় রাখবেন যে 35 বিসিএস থেকে লেটেস্ট যে বিসিএস প্রিলিমিনারি যেটা হয়েছে সেই পর্যন্ত আপনি প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনগুলো আপনি কভার করার চেষ্টা করবেন। এখন কোন সাহিত্যিক থেকে আপনি কতটুকু পড়বেন, আপনি বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে কতটুকু পড়বেন এবং কোন অংশগুলো পড়বেন সেটা আসলে আপনি বুঝতে পারবেন নিজে নিজেই। আপনি যদি বিগত কোশ্চেনগুলো, সে ফর এক্সাম্পল রবীন্দ্রনাথের উপর বিগত কোশ্চেন আপনি সবগুলো সলভ করলেন, যদিও রবীন্দ্রনাথের উপর বিগত কোশ্চেন অনেক অনেক, বাট স্টিল আপনি যখন এটা কাভার করবেন তখন আপনি বুঝবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পোর্শনগুলো থেকে কোশ্চেনের ফ্রিকোয়েন্সি বেশি। আপনি তখন নিজে থেকেই কিন্তু যখন পড়বেন তখন আপনি ওগুলোতে গুরুত্ব দিতে পারবেন। কিন্তু এখন যেহেতু আমাদের সময় যেহেতু কম, এবং শুরু থেকে যাতে আপনি একটা গুছানো প্রিপারেশন নিতে পারেন, আমি কিন্তু অলরেডি আমার যে পিডিএফটা আছে সেই পিডিএফে কিন্তু ওই কোশ্চেন অ্যানালাইসিস করে শুধুমাত্র দরকারি তথ্য জাস্ট একদম প্রিসাইজ আকারে কিন্তু আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে রেখেছি ক্র্যাশ কোর্সে। সো আপনারা শুধুমাত্র যদি ওইটা কভার করেন, বাংলা সাহিত্যের জন্য শুধুমাত্র আমার পিডিএফ এর যতটুকু পোর্শন আমি দিছি ততটুকু যদি কভার করেন তাহলে ইনাফ হবে। এখন ওইখানে কিন্তু আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দিছি, আমি একটু রিক্যাপ করাই দিই। যেমন হচ্ছে দেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন আমি পড়াইছি, এটা হচ্ছে আমি যেমন এখানে হচ্ছে শ্রীকান্ত নিয়ে যখন আমি বলছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি শ্রীকান্ত, এখানের ক্যারেক্টারগুলো কি আছে, এটার একটা শর্ট একটা সামারি কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দিয়ে রাখছি, যাতে করে আপনি যখন পড়েন কোন একটা সাহিত্যকর্মের যখন একটা ছোট্ট সামারি আপনি যখন জানবেন তখন কিন্তু এটা আপনার মাথায় অনেক দীর্ঘদিন থাকবে। শুধুমাত্র এইটা না, এটা আপনাকে রিটেনেও অনেক বেশি বেশি হেল্প করবে। প্রিলিতে তো হেল্প করবেই, এটা রিটেনেও কিন্তু অনেক বেশি হেল্প করবে। সো আপনি যখন কাহিনীটা পড়বেন আপনার কাছে চরিত্রগুলো মনে রাখা আপনার জন্য ইজি হবে, সালগুলো মনে রাখা আপনার জন্য ইজি হবে, এবং রিটেনে যখন এটা নিয়ে কোনো কোশ্চেন আসবে আপনি কিন্তু ইজিলি আপনি কিন্তু অ্যাটেম্প করতে পারবেন। ঠিক তেমনিভাবে আমি যখন তারাশঙ্কর পড়াইছি তখন কিন্তু তারাশঙ্করের যে সপ্তপদী, এখানের সেন্ট্রাল ক্যারেক্টার কি, এখানে হচ্ছে মানে এটার যে সারসংক্ষেপ, আপনি যখন সারসংক্ষেপ পড়বেন তখন কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার আপনার মাথায় এমনিতে অটোমেটিক ঢুকে যাবে। যেমন কৃষ্ণেন্দু গল্পের হচ্ছে নায়ক, এখানে নায়িকা ছিলেন রিনা ব্রাউনি। সো আপনি যখন গল্পটা এই সারমর্ম, এই দেখেন এখানে 3টা বা 4টা সেন্টেন্স আপনি যখন পড়বেন তখন কিন্তু আপনার এই পুরোটার কাহিনী যেমন মনে থাকবে, চরিত্রগুলোও কিন্তু মনে থাকবে। সো আমি যখন পড়াইছি আমার ক্র্যাশ কোর্সের পিডিএফ এর মধ্যে কিন্তু অলরেডি এগুলা দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ যেই সাহিত্যকর্ম সেগুলোর সামারি দেওয়া আছে। সো এই সামারিগুলো একবার পড়লে আপনার প্রিলির জন্য যেমন কভার হয়ে যাবে, আপনার রিটেনের জন্য কিন্তু আপনি অনেক বেশি আগায় থাকবেন। দেন আমি আপনাকে যেটা বলতেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে আসলে যে বিভিন্ন পটভূমিতে রচিত উপন্যাস, আমি আপনাদেরকে অলরেডি বলছি গ্রামীণ পটভূমি, দেন হচ্ছে বিভিন্ন আঞ্চলিক পটভূমি, দেন হচ্ছে নগর পটভূমি, দেন হচ্ছে মুক্তিযুদ্ধ ভাষাভিত্তিক, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি আপনাদেরকে আলাদা চার্ট করে দিছি, যাতে করে যেমন গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাসের লিস্ট সবগুলো হচ্ছে একসাথে আমি আপনাদেরকে দিছি। যখন আপনি সে ফর এক্সাম্পল আপনি চাঁদারাম অমাবস্যা পড়তেছেন, এটা হচ্ছে গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। আবার আপনি চন্দ্রদ্বীপের উপাখ্যান পড়লেন, এটাও গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। সো আপনি যখন আলাদা আলাদা করে পড়বেন তখন কিন্তু আপনার জন্য মনে রাখাটা ডিফিকাল্ট হবে। আমি যেটা করছি, গ্রামীণ পটভূমিতে যতগুলো মোটামুটি বিখ্যাত উপন্যাস আছে সবগুলোকে আমি একসাথে আমি আমার পিডিএফ আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এটাই একটু বারবার রিক্যাপ করবেন, যাতে করে বিভিন্ন পটভূমিতে রচিত উপন্যাস আসলে আপনি দ্রুত অ্যান্সার করতে পারেন। দেন হচ্ছে আঞ্চলিক বিভিন্ন জীবনধারার উপন্যাস, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি সিমিলারলি আমি আপনাদেরকে কি করছি, যে লিস্টটা আমি আপনাদেরকে করে দিছি, এবং একইভাবে নগর জীবনের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিছি, এবং একইভাবে কিন্তু আমি আপনাদেরকে যেগুলো নগর এবং গ্রামীণ জীবন দুইটা মিক্স আছে, বা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপন্যাস আছে, নাটক আছে, কবিতা আছে, সবগুলো কিন্তু আলাদা করে এরকম টেবিল আকারে দিছি, যাতে করে আপনি সহজে এখান থেকে প্রিপারেশন নিতে পারেন। আমি আবারও বলতেছি, আপনি যখন সাহিত্য অংশটা পড়বেন আপনি কিন্তু যদি বিগত কোশ্চেন নিজে একটু ভালো করে আপনি একটু মানে অ্যানালাইসিস করেন, এবং শুধুমাত্র অ্যানালাইসিস না, আপনি যখন আসলে এই জিনিসটা আসলে বিল্ড আপ করে 2-3 বার আসলে পরীক্ষা দেওয়ার সাথে সাথেও শুধুমাত্র অ্যানালাইসিসের ওই ডেপথটা আসা মানে কিছুটা এক্সপিরিয়েন্সের সাথেও আসে, আমি বলবো অবশ্যই আপনি যদি একটু ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আপনি নিজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে, এই বিষয়গুলো হয়তো আমাদেরকে বাদ দিতে হবে, এবং এই বিষয়গুলো থেকে বারবার আসতেছে। সো ওই জিনিসটা যেহেতু হচ্ছে আমি অলরেডি 3টা প্রিলিমিনারি পরীক্ষা দিছি, এবং হচ্ছে কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করছি, দ্যাটস ওয়াই আমি ওই অনুযায়ী আমি আপনাদেরকে পিডিএফ এ শুধুমাত্র দরকারি তথ্য দিছি। ওই আমার হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে হচ্ছে 3টা শুধুমাত্র পিডিএফ আছে,
একটা হচ্ছে প্রাচীন যুগ নিয়ে এবং দুইটা হচ্ছে আধুনিক যুগ নিয়ে। এই তিনটা পিডিএফ যদি মোটামুটি কভার করে ফেলেন তাহলে হচ্ছে মোটামুটি আপনার বাংলা সাহিত্যের প্রিসাইজ প্রিপারেশন অল্প সময় ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আপনারা এই অনুযায়ী হচ্ছে যদি একটু প্রসিড করেন তাহলে হচ্ছে আপনারা খুব অল্প সময় ইনশাল্লাহ প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের বাংলা সাহিত্যের জন্য আপনাদের খুবই খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন। তো বাংলা সাহিত্যের জন্য এই সাজেশনটা যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করবেন। অ্যাজ ইউজুয়াল আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা।